তোমরা যারা অলরেডি কিন্তু পুলিশের ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ, মানে তোমাদের যাদের অলরেডি মাঠ হয়ে গেছে, তোমাদের এবার কিন্তু ইন্টারভিউ শুরু হচ্ছে। তো তোমাদের সেই ইন্টারভিউয়ের প্রিপারেশনটাকে যাতে একটু সহজ করা যায়, তার জন্য কিন্তু আমরা নতুন করে ভিডিও আলোচনা করব। এই ভিডিওতে আমরা ইন্টারভিউ রিলেটেড কিছু কোশ্চেন আলোচনা করব, যেগুলো দেখবে তোমাদের ইন্টারভিউতে বেসিক কিছু কোশ্চেন কিন্তু তোমাদের ধরে থাকে। ঠিক আছে, ইন্টারভিউতে এমন কিছু প্রশ্ন থাকে যেগুলো খুবই কমন প্রশ্ন, যেগুলো সবাইকে প্রায় ধরে থাকে। সেই ধরনের প্রশ্ন নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো কেমনভাবে তুমি আনসারটা দিতে পারবে, ঠিক মানে ধরুন তোমাকে একটা প্রশ্ন ধরলো যে তুমি পুলিশ কেন হতে চাও। ওকে, এই প্রশ্নটা এক একজন আমার ছোটোবেলা থেকে স্বপ্ন ছিল না, এটা মোটেও আনসার নয়। এটা যেই এরকম বলবে আপনাকে তখন ক্রস কোয়েশ্চেন করা হবে, এইভাবে বললে হবে না। সবাই এটাই বলে, কিন্তু এইভাবে বললে হবে না। কেমনভাবে আনসার করতে হয়, স্মার্টলি কেমনভাবে আনসার দিতে হয়, ইন্টারভিউ যারা বোর্ড মেম্বার থাকে তাদেরকে কীভাবে মন জয় করতে হয়, তেমন কিছু প্রশ্ন নিয়ে এবং স্মার্ট আনসার নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। ওকে, তো এটা আমরা কিন্তু এইভাবে তোমাদের ইন্টারভিউ রিলেটেড প্রচুর প্রশ্ন হয়, সেই ধরনের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো এইভাবে আমরা কিন্তু আজকে এটা ভিডিও নাম্বার 1 বা ক্লাস নাম্বার 1 বলতে পারে। এরপরে আরও ভিডিও আসবে তোমাদের জন্য। এটা শুধুমাত্র ডব্লিউবি পুলিশ নয়, যারা কেপির জন্য প্রিপারেশান নিয়েছ তাদের জন্যও কিন্তু ইম্পর্টেন্ট। মানে তোমাদের মোটামুটি পুলিশের আন্ডারে এই ধরনের প্রশ্নগুলো ধরে থাকে। সে তুমি কেপি এসআই বলো, কেপি কনস্টেবল বলো, ডব্লিউবিপি মানে ডব্লিউবি ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই বা কনস্টেবল বলো, ঠিক আছে, আবগারি বলো, সব ক্ষেত্রেই কিন্তু এই প্রশ্নগুলো কমন কিছু প্রশ্ন। ওকে, তো ইন্টারভিউ তুমি যদি প্রিপারেশান নিতে থাকো বা যদি নিচ্ছ, তাহলে অবশ্যই কিন্তু এই ধরনের প্রশ্নগুলো তোমাকে করে যেতেই হবে। তারপরে কিন্তু তুমি অবশ্যই ইন্টারভিউ বোর্ডে প্রবেশ করবে, কারণ এই ধরনের প্রশ্ন তোমাকে কিন্তু ফেস করতেই হবে যখন ইন্টারভিউতে বোর্ডে যাবে। ওকে, তো চলো আমরা এবার দেখে নেবো যে কেমন ধরনের প্রশ্ন অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে করে যেতে বলছি, বা কেমন ধরনের প্রশ্ন তোমাদের ধরে থাকে, সেই ধরনের প্রশ্ন নিয়ে আমরা এবার আলোচনা করছি। ক্লিয়ার? চলো। আচ্ছা, তার আগে আমি একটা কথা বলবো। আমরা মোটামুটি এখানে দেখো আমি প্রশ্ন আলোচনা করব অবশ্যই, ঠিক আছে। যেমন প্রথমে একটা প্রশ্ন আছে যে আপনি কেন পশ্চিমবঙ্গ পুলিশে যোগ দিতে চান। ওকে, এইভাবে আমরা প্রচুর প্রশ্ন আছে আলোচনা করব। তার আগে আমি তোমাদেরকে বলে রাখি, দেখো এই ইন্টারভিউ প্রিপারেশনের জন্য কয়েকটা টপিক কিন্তু খুবই ইম্পর্টেন্ট। টপিক আইডেন্টিফাই করা, তোমাকে কিন্তু কিছু কিছু টপিক খুব ভালো করে পড়ে যেতেই হবে। আমি জাস্ট এখানে ছোট করে একটু বলে দিচ্ছি, যদি তোমাদের ইন্টারেস্ট থাকে তোমরা কমেন্ট করবে। আমি আশা করি পরবর্তীতে একটা কোন কোন জায়গাগুলো বা কোন কোন টপিকগুলো অবশ্যই করে যেতে হবে বলে দেবো। যেমন এখানে কিছু আমরা আজকে যেমন আমরা কিছু সিচুয়েশনাল বেস কোয়েশ্চেন করবো, ঠিক আছে। মানে তোমাকে এক এক সিচুয়েশানে পড়লে তুমি কেমন ধরনের রিয়াক্ট করবে, ঠিক আছে। সিচুয়েশনাল বেস কোয়েশ্চেন আমরা এগুলো বলবো, সিচুয়েশনাল বেস কোয়েশ্চেন। এবং এখান থেকে আরও কিছু প্রশ্ন হয় যে তোমার নিজের সম্পর্কে মানে খুব ভালো করে জেনে যেতে হয়, ঠিক আছে। নিজের সম্পর্কে খুব ভালো করে জেনে যেতে হয়, এবং কী কী সেগুলোও আমি বলে দেবো। তোমরা যদি ইন্টারেস্টেড থাকো, ঠিক আছে। নিজের সম্পর্কে ভালো করে জেনে যেতে হয়। এবং এখানে আমি আরও কিছু বলবো যে তোমাদের হচ্ছে যার যে ডিস্ট্রিক্ট, নিজস্ব ডিস্ট্রিক্ট সম্পর্কে খুব ভালো করে জেনে যেতে হবে, ঠিক আছে। নিজস্ব ডিস্ট্রিক্ট সম্পর্কে, এবং এই ডিস্ট্রিক্ট থেকেও তোমাদের কোন জায়গাগুলো করতে হবে সেটাও বলে দেবো। ওকে, তারপরে তোমাদের নিজস্ব যে সাবজেক্ট, তোমাদের কিন্তু যার যে সাবজেক্ট, যারা অনার্স করেছে সেই সাবজেক্টের কিন্তু যে বিশেষ জায়গাগুলো দেখে যেতে হবে। ওকে, তারপরে তোমাদের নিজস্ব এলাকার হিস্টোরিক্যাল বা তোমাদের নিজস্ব এলাকার যে হিস্টোরিক্যাল প্লেস, ওকে, হিস্টোরিক্যাল প্লেস বলো বা হিস্টোরিক কোনো ব্যক্তি রিলেটেড থাকলে সেই ধরনের কিছু প্রশ্ন বা তার সম্পর্কে তোমাকে জেনে যেতে হবে। তারপরে তোমাদের নিজেদের এলাকায় পুলিশের যে উচ্চপদস্থ যারা কর্মচারী আছে, বিশেষ করে কে ডিএম আসে, ঠিক আছে, বা কে তোমাদের যে থানার আন্ডারে পড়ে সেই থানার অফিসার ইনচার্জ কে আসে, ঠিক আছে। এই ধরনের প্রশ্নগুলো বা এসপি কে আছে তোমাকে জেনে যেতে হবে। যাই হোক, এগুলো পরের বিষয়। তোমরা তোমাদের এগুলো দরকার হলে তোমরা অবশ্যই কমেন্ট করবে, এগুলো নিয়ে আমি আলাদা একটা ভিডিও করে দেবো। আমি আজকে কিছু ইম্পর্ট্যান্ট কিছু প্রশ্ন আলোচনা করব, যেগুলো তোমাদের একদম ইন্টারভিউতে কিন্তু ধরে থাকে, ঠিক আছে। তো এই ধরনের প্রশ্নগুলো তোমাকে ভালো করে রেডি করে যেতে হবে, কারণ এখানে দেখো আনসার দেওয়ার উপরে কিন্তু তোমার বিষয়টা ডিপেন্ড করছে তুমি কেমন আনসার দেবে। যেমনটা আমি এখানে বললাম, এখানে একটা প্রশ্ন আছে যে তুমি পশ্চিমবঙ্গ পুলিশে কেন যোগ দিতে চাও। অনেকে বলে থাকে স্যার আমার ছোটোবেলার থেকে পুলিশ হওয়ার স্বপ্ন ছিল, তো আমি এই পুলিশ হওয়া এটাকে পছন্দ করি, এই ধরনের আনসার। বাট এটা সবাই বললে তুমি একটু ঘুরিয়ে বলো, আলাদা করে বলো, ঠিক আছে। যেমন আমি এখানে বলছি যে আপনি কেন পশ্চিমবঙ্গ পুলিশে যোগ দিতে চান, তুমি এইভাবে বলতে পারো খুব সুন্দর করে যে পশ্চিমবঙ্গ পুলিশ শুধুমাত্র একটি চাকরি নয়। এটা শুধুমাত্র এই যে পশ্চিমবঙ্গ কথাটা তোমাকে মেনশন নাও করতে পারে, তোমাকে এমনও বলতে পারে যে তুমি কেন পুলিশ হতে চাও, ঠিক আছে, একই ব্যাপার। তো পশ্চিমবঙ্গ পুলিশ শুধুমাত্র একটি চাকরি নয়, এটি মানুষের নিরাপত্তা ও ন্যায় প্রতিষ্ঠার একটি
গুরুত্বপূর্ণ দায়িত্ব, ঠিক আছে। সমাজে আইন শৃঙ্খলা বজায় রেখে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ থাকার জন্য আমি এই বাহিনীতে যোগ দিতে আগ্রহী। খুব সুন্দর একটা সাজানো লাইন, তুমি এইভাবে কিন্তু বলতে পারো। এটি আমার ব্যক্তিগত লক্ষ্য ও মূল্যবোধের সঙ্গে সম্পূর্ণভাবে মিল রয়েছে। এইভাবে তুমি কিন্তু এই ধরনের প্রশ্নগুলোর আনসার করে আসতে পারো, এবং একটা এক খুবই বেসিক প্রশ্ন এবং ইম্পর্টেন্ট প্রশ্ন। এই ধরনের প্রশ্ন তোমাদেরকে কিন্তু ম্যাক্সিমাম জনকে ধরে থাকে, ঠিক আছে। তোমাদের ইন্টারভিউতে যখন ইন্টারভিউতে প্রবেশ করবে তখন কিন্তু তোমাদের এই ধরনের প্রশ্ন হয়ে থাকে। নেক্সট, তো এইগুলো কিন্তু সব কিছু সিচুয়েশনাল বেস কোশ্চেনের মধ্যে আমরা বলবো। আমরা যে টপিকগুলো তোমাদের বললো, আরও অনেকগুলো টপিক আছে, আমি এখানে বললাম না, আরও অনেকগুলো টপিক তোমাদের করে যেতে হবে। তো চাইলে তোমাদের ওর উপরে আলাদা একটা ভিডিও করে দেবো আমি, ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখি। নেক্সট কোশ্চেন হচ্ছে, পুলিশ চাকরির কোন দিকটি সবচেয়ে কঠিন বলে মনে করেন, বা আপনি পুলিশে চাকরিতে যোগ দিতে যাচ্ছেন, আপনার কোন জিনিসটা সবচেয়ে এই পুলিশে চাকরির ক্ষেত্রে কঠিন বলে মনে হতে পারে, ঠিক আছে। এটার আনসার এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে, বাট আমি আমার মতো করে সাজিয়েছি, আমার মতো করে বলা, আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে, অভিজ্ঞতা থেকে তোমাদেরকে বলছি। তোমরা এইভাবে আনসারটা বললে কোনো রকম অসুবিধা হবে না, ভালো একটা আনসার দিতে পারবে। যে ব্যক্তিগত জীবন ও পরিবারের সময় ত্যাগ করে সর্বদা দায়িত্বের জন্য প্রস্তুত থাকা, এই জিনিসটাই হচ্ছে কঠিন। মানে তোমাকে একটা ব্যালেন্স করতে হবে, এই তোমার পরিবারকেও দেখতে হবে, আবার তোমার এই চাকরির জীবনটাকেও দেখতে হবে, ঠিক আছে। এটার একটা ব্যালেন্সের একটা ব্যাপার আছে, সেটাই বলছে এখানে, ব্যক্তিগত জীবন ও পরিবারের সময় ত্যাগ করে সর্বদা দায়িত্বের জন্য প্রস্তুত থাকা। সেটাকে তুমি ত্যাগ করতে, দায়িত্বের জন্য তুমি সেই পরিবার, ব্যক্তিগত জীবনটাকেও ত্যাগ করতে প্রস্তুত। ওকে, এই দিকটি সবচেয়ে কঠিন, এবং তুমি বলবে যে আমার কাছে এটাই কঠিন বলে মনে হয়। তবে আমি মনে করি এই ত্যাগই একজন পুলিশকে আলাদা করে তোলে। দেখেছো কত সুন্দর এইভাবে তুমি বললে, তোমার যারা ইন্টারভিউ তোমার নেবে তারা কিন্তু যথেষ্ট স্যাটিসফাই হবে, ক্লিয়ার। নেক্সট প্রশ্ন হচ্ছে এফআইআর কি, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাকে পরীক্ষায় ধরবে। এফআইআর কি, তোমরা সকলেই জানো যে এফআইআর কি, বাট হয়তো এর ফুল ফর্মটা কেউ জানো না। তোমরা প্রায়ই শুনে থাকো এর নামে এফআইআর হয়েছে, ওর নামে এফআইআর হয়েছে। তো এফআইআর এর ফুল ফর্ম হচ্ছে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। ওকে, ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট হলো কোনো অপরাধ সংগঠিত হওয়ার পর থানায় দায়ের করা প্রাথমিক লিখিত অভিযোগ। কোনো একটা অপরাধ কেউ সংগঠিত করেছে, তার সম্পর্কে থানায় তুমি যে ফার্স্ট ইনফরমেশান রিপোর্ট বা যে লিখিত অভিযোগ দিচ্ছ, সেটাকেই বলা হয় এফআইআর, যার মাধ্যমে আইনি প্রক্রিয়া শুরু হয়। তুমি এবার সেই থানাতে জানালে, লিখিত অভিযোগ জানালে, এরপরে কিন্তু তোমার বিরুদ্ধে সেই পুলিশ বা কর্তৃপক্ষ যার নামে এফআইআর করেছে তার নামে এবং আইনি প্রক্রিয়া শুরু করবে, ঠিক আছে। এটা হচ্ছে এফআইআর, বিশেষ করে ফুল ফর্ম জানাটা খুবই ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্নে আমরা যাব, এই ধরনের প্রচুর প্রশ্ন আছে, ঠিক আছে। তো আমরা নেক্সট প্রশ্নে দেখে নেবো। আজকে আমরা মোটামুটি 20টা প্লাস প্রশ্ন করবো, বাট এখানে তোমাদেরকে এরকম কিন্তু অনেক প্রশ্ন আছে যে একটা ভিডিওতে তো মানে সম্ভব হয় না সব কিছু কমপ্লিট করা, কারণ প্রচুর বড় হয়ে যাবে। তো আমরা কিন্তু তোমাদের ইন্টারেস্ট থাকলে, তোমরা ইন্টারেস্টেড হলে, আমি কিন্তু তোমাদের পরপর এইভাবে প্রিপারেশানের জন্য যে ধরনের প্রশ্ন ধরা হয়ে থাকে সেই ধরনের প্রশ্ন কীভাবে স্মার্টলি আনসার করতে হয় আমি তোমাদেরকে প্রোভাইড করতে থাকবো। তার জন্য তোমাদেরকে কিন্তু ভিডিওটি পুরোটা দেখতে হবে এবং অবশ্যই একটা লাইক করে যেতে হবে এবং কমেন্ট করতে হবে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে, পুলিশ ও সাধারণ মানুষের সম্পর্ক কেমন হওয়া উচিত। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তুমি কনস্টেবলের দিকে যাও, এই ধরনের প্রশ্ন সাধারণত কনস্টেবলের জন্যই বেশি ইম্পর্টেন্ট, তো এসআইয়ের জন্যও কিন্তু ইম্পর্টেন্ট, ক্লিয়ার। তো তোমরা কিন্তু জানো, তোমাদের কিন্তু ইন্টারভিউ সামনে, সকলে জানো সেটা, যারা পাস করেছো মাঠ অলরেডি, তোমাদের কিন্তু শুরু করে দিয়েছো ইন্টারভিউয়ের জন্য। তো এই ধরনের প্রশ্নগুলো করে যাও, তোমরা ভালোভাবে আনসার করতে পারবে, অন্যদের থেকে এগিয়ে থাকবে, ক্লিয়ার। দেখো এখানে কি বলছে, পুলিশ ও সাধারণ মানুষের সম্পর্ক হওয়া উচিত বিশ্বাস ও সহযোগিতার ভিত্তি করে, ঠিক আছে। দুজনের মধ্যে সম্পর্কটা কেমন হবে, বিশ্বাসের একটা সম্পর্ক হবে এবং একে অপরকে সহযোগিতা করবে। তুমি পুলিশ মানে এই নয় যে তুমি সেই সাধারণ মানুষের উপরে জোর খাটাবে, ঠিক আছে, জোর খাটিয়ে তুমি তাদের দ্বারাই কোনো কাজ করাবে, তাদের থেকে হপ্তা নেবে, টাকা তুলবে, এমনটা নয়। তোমাকে বলতে হবে সে আদতে আমরা কেমন হয় সেটা জানি, কিন্তু তোমাকে ইন্টারভিউতে বোর্ডকে জিজ্ঞেস করলে এই ধরনেরই তোমাকে আনসার দিতে হবে। পুলিশ ও সাধারণ মানুষের সম্পর্ক হওয়া উচিত বিশ্বাস ও সহযোগিতার উপরে ভিত্তি করে। মানুষ যেন ভয় নয়, দেখো লাইনটা দেখো, মানুষ যেন ভয় নয় ভরসা নিয়ে পুলিশের কাছে যেতে পারে। এই ধরনের আনসার করলে তোমার যারা ইন্টারভিউ বোর্ডে থাকবে তারা কিন্তু যথেষ্ট খুশি হবে তোমার আনসারে। নেক্সট হচ্ছে আইপিসি, এটাও কি খুবই ইম্পর্টেন্ট। আইপিসি হচ্ছে ইন্ডিয়ান পেনাল কোড, যেটাকে আমরা বলি। ওকে, এটারও ফুল ফর্মটা অবশ্যই ভালো করে মনে রাখবে। আইপিসির ফুল ফর্ম ইন্ডিয়ান পেনাল কোড। তো আইপিসি কি অ্যাকচুয়ালি, তো ইন্ডিয়ান পেনাল কোড বা আইপিসি হলো ভারতের প্রধান দণ্ডবিধি
যেখানে বিভিন্ন অপরাধ ও তার শাস্তির বিধান উল্লেখ রয়েছে। এই আইপিসি হচ্ছে একটা দণ্ডবিধি যেখানে বিভিন্ন রকম অপরাধ সম্পর্কে বলা আছে এবং তার শাস্তির বিধান সম্পর্কে বলা আছে বা উল্লেখ আছে, সেটা হচ্ছে আইপিসি বা ইন্ডিয়ান পেনাল কোড। নেক্সট হচ্ছে জনতা উত্তেজিত হয়ে পড়লে আপনি কীভাবে পরিস্থিতি সামলাবেন। তো পুলিশ যখন জনতা উত্তেজিত হয়ে পড়ে তখন সবার আগে পুলিশই সেখানে পৌঁছায়। তো এটা একটা সিচুয়েশনাল বেস কোশ্চেন, কেমনভাবে আপনি সামলাবেন। প্রথমে আপনি কথাবার্তার মাধ্যমে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করবেন, যেটা অ্যাকচুয়ালি নর্মালি হয়ে থাকে। আপনি তো এমনটা নয় ডিরেক্ট আপনি লাঠি চার্জ করে দিলেন, এমনটা নয়, বা ফায়ারিং করে দিলেন। তো প্রথমে কথাবার্তার মাধ্যমে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করব। প্রয়োজনে সহকর্মী ও ঊর্ধ্বতনদের, মানে আমাদের উপরের যারা আমাদের যে অফিসার থাকবে তাদের সহায়তা নিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেব। আইন অনুযায়ী ব্যবস্থা নেব যাতে কোনো নিরীহ মানুষ ক্ষতিগ্রস্ত না হয়। এইভাবে কিন্তু তোমাকে আনসার দিয়ে মন জয় করতে হবে ইন্টারভিউ বোর্ড মেম্বার্সদের। ক্লিয়ার? এইভাবে আনসার করলে তোমার আনসারটা যথাযথ হবে। 6টা প্রশ্ন আমরা করলাম, এখনও আমরা যেমনটা বললাম 20টা আর বেশি আজকে প্রশ্ন করব, 20টা প্লাস। তো চলো নেক্সট প্রশ্ন দেখব। আচ্ছা, তোমরা ভিডিওটি যারা দেখছো তোমাদের কিন্তু অবশ্যই একটা লাইক করে যেতে হবে ভিডিওটি ভালো লাগলে। আর ভালো লাগারই কথা, কারণ তোমাদেরকে আমি বলছি, আমার অভিজ্ঞতা থেকে বলছি, তোমরা কিন্তু ইন্টারভিউতে বোর্ডে যাও, দেখবে এই ধরনের প্রশ্ন তোমরা পাবে। শুধু এই ধরনের নয়, আরও তোমাকে অনেক কিছু বিষয় করে যেতে হবে টপিক ওয়াইজ, যেমনটা প্রথমেই আমি বলেছি। বাট আরও টপিক আছে, সেগুলোও কিন্তু তোমাকে করে যেতে হবে। ক্লিয়ার? চলো আমরা নেক্সট প্রশ্ন দেখব। কেউ যদি আপনাকে ঘুষ দিতে চায় আপনি কি করবেন? এই ঘুষের থেকে কিন্তু একটা প্রশ্ন করে থাকে, যেভাবেই হোক, বা আপনার অফিসার ঘুষ নিচ্ছে তখন আপনি কি করবেন, বা এখানে যেমন বলেছে যে আপনাকে যদি কেউ ঘুষ দিতে চায় আপনি কি করবেন। আমি স্পষ্টভাবে ঘুষ গ্রহণে অস্বীকার করব, ঠিক আছে, এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেব। আমাকে যে ঘুষ দেবে আমি তো অস্বীকার করব এবং আইনকে ফলো করে আইন অনুযায়ী আমি ব্যবস্থা নেব। সততা একজন, তারপরে এইগুলো হচ্ছে একটু এক্সট্রা ইনফরমেশান আমি একটু বাড়িয়ে বলেছি। আপনি বা তুমি যদি এই পর্যন্ত বলো সেটাও কিন্তু ঠিক হবে। সততা একজন পুলিশের সবচেয়ে বড় শক্তি, যা কোনো পরিস্থিতিতেই ত্যাগ করা যায় না। খুবই সুন্দর একটা লাইন। ক্লিয়ার? নেক্সট হচ্ছে আপনার কোনো সহকর্মী যদি ভুল করেন আপনি কি করবেন। আপনার কোনো সহকর্মী যদি কোনো একটা সিদ্ধান্ত নিতে বা কোনো একটা কাজ করতে ভুল করে আপনি কি করবেন। প্রথমে বন্ধুত্বপূর্ণভাবে তাকে ভুলটি, যেহেতু সে আমার সহকর্মী তাই আমি বন্ধুত্বপূর্ণ কথাটা ইউজ করব। প্রথমে বন্ধুত্বপূর্ণভাবে তাকে ভুলটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, বা সে যে ভুল করছে সেটা আমি তাকে ধরিয়ে দেব। যদি ভুলটি গুরুতর হয় বা সংশোধন না হয় তাহলে সেই ঊর্ধ্বতনকে জানাবো, মানে আমাদের উপরে যে অফিসার আছে তাদেরকে জানাবো। কারণ দলের স্বার্থ সবার আগে। কারণ সেই একজনের ভুল সিদ্ধান্ত নেওয়ার ফলে বা ভুল প্রচেষ্টার ফলে আমাদের পুরো দলটা বদনাম হতে পারে। তাই আমাদের দলটা হচ্ছে আগে, তাই দলকে কাজ করতে হলে সবাইকে মিলেমিশেভাবে কাজ করতে হবে। তাই আমাদের যদি কোনো একজন সহকর্মী ভুল সিদ্ধান্ত নেন তাকে বোঝাবো প্রথমে, না বুঝলে ভুলটি গুরুতর হলে আমি আমাদের অফিসারকে জানাবো। কারণ দলের স্বার্থ সবার আগে, কারণ দলটাকে আমাদেরকে বাঁচাতে হবে বদনাম হওয়ার থেকে। ক্লিয়ার? আইন ও ন্যায়ের মধ্যে সংঘাত হলে আপনি কি করবেন। আপনি দেখছেন একদিকে আইন একদিকে ন্যায়, কোনটাকে আপনি ফলো করবেন। ঠিক আছে? আইন মেনেই ন্যায় প্রতিষ্ঠা করব, একদম ডিরেক্ট আনসার। আমি আইন মেনেই, আইন অনুযায়ী, আইনে নিশ্চয়ই ন্যায়ের বিধান আছে। তো দেখো আমাদের বাস্তবে কি হয়, আমরা কিন্তু যখন ইন্টারভিউ দিতে যাব সেগুলো ভুলে যাব। আমরা জানি এই যে ঘুষের কথাটা আমি বললাম এটা জেনারেলি নিয়ে থাকে বা আমরা দেখেছি সচরাচর, বাট সেই জিনিসগুলোকে তোমাকে কিন্তু অকপট সেখানে বললে হবে না, তোমাকে ওগুলো এড়িয়ে যেতে হবে। তুমি ভুলে যাবে যে আমি বাস্তবে যেগুলো হয় সেগুলো তোমাকে ওখানে ভুলে যেতে হবে। ঠিক আছে? তোমাদেরকে যারা প্রশ্ন করবে তাদেরকে খুশি করতে হবে। ওকে? তো এখানেও আইন মেনেই ন্যায় প্রতিষ্ঠা করব, আইনই ন্যায়ের পথ দেখায়, এইভাবে তুমি বলবে। তাই ব্যক্তিগত আবেগ নয়, আইনই আমার নির্দেশক হবে। যেহেতু তুমি একজন কর্তা বা আইনের সঙ্গে তুমি সম্পর্কিত, কর্তা ঠিক নয়, তাই তোমাকে কিন্তু আইনটাকে মেনেই চলতে হবে, আগে আইনটাকে ফলো করতে হবে। ঠিক আছে? তাই এখানে বলা হয়েছে আইনই আমার নির্দেশক। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। নেক্সট হচ্ছে আমরা যাব একজন পুলিশের জন্য চরিত্র কেন গুরুত্বপূর্ণ।
আচ্ছা, তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা গ্রুপ সিডি এর কিন্তু এক্সামের ডেট চলে এসছে, তোমরা জানো। গ্রুপ গ্রুপ সি এর এক্সাম হচ্ছে, তোমরা জানো শুনেছো, 1 মার্চ। হ্যাঁ। আর গ্রুপ ডি হচ্ছে 8 মার্চ। তো আমরা কিন্তু এই চ্যানেলে আমরা কিন্তু গ্রুপ সিডি এর জন্য কিন্তু ক্লাস শুরু করেছি। তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তোমরা কিন্তু গ্রুপ সিডি এর কিন্তু ক্লাস পেয়ে যাবে খুব সুন্দরভাবে। আমরা এখানে কিন্তু প্রত্যেকটা প্রশ্নে ধরে ধরে আলোচনা শুরু করেছি। তোমরা সেগুলোও কিন্তু দেখবে, তোমাদের এক্সাম পর্যন্ত তোমরা পাবে। তোমরা আশা করি উপকৃত হবে এখান থেকে। ক্লিয়ার? চলো, নেক্সট হচ্ছে, একজন পুলিশের জন্য চরিত্র কেন গুরুত্বপূর্ণ? কারণ পুলিশেরই চরিত্র বাহিনীর ভাবমূর্তি তৈরি করে, তাই তো? তোমার যেমন চরিত্র হবে, তুমি মানে সেই বাহিনী বা পুলিশ যে বাহিনীর আন্ডারে তুমি থাকবে, সেই বাহিনীর ভাবমূর্তি তেমন তৈরি হবে। সৎ ও শক্ত চরিত্র না হলে জনগণের বিশ্বাস অর্জন করা যায় না। তুমি যদি আহ, সৎ না হও এবং শক্ত যদি না হও, তাহলে তুমি জনগণের বিশ্বাস অর্জন করতে পারবে না। সৎ না হলে কেউ তোমাকে বিশ্বাসই করবে না। আর সেই সঙ্গে সঙ্গে তোমাকে একটু শক্ত হতে হবে, মানে নরম প্রকৃতির, কারো কাছে সহজে মাথা নিচু করে দিলে এমন করলে হবে না। তোমাকে দৃঢ় হতে হবে, তাহলে তোমাকে হচ্ছে জনগণের বিশ্বাস তুমি অর্জন করতে পারবে। আর হচ্ছে তুমি মনে রাখবে যে পুলিশ মানে কিন্তু হচ্ছে জনগণের সার্ভেন্ট। ওকে, সার্ভেন্ট কথাটা শুনতে খারাপ লাগলেও কথাটা হচ্ছে তাই। ওকে, মানে জনগণের, তুমি পুলিশ হয়েছে জনগণের সাহায্য করার জন্য, জনগণের যাতে সমস্যা না হয়, জনগণকে সেবা করার জন্য। ঠিক আছে? তো এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে। নেক্সট প্রশ্নে আমরা যাব। নেক্সট প্রশ্ন হচ্ছে, রাতের ডিউটি বা অতিরিক্ত কাজ নিয়ে আপনার মতামত কি? আপনাকে পুলিশের প্রায়শই রাতে ডিউটি পড়ে, দূরে ডিউটি পড়ে, ঠিক আছে? যখন তখন ডিউটি পড়তে পারে, কারণ এর কিন্তু ফ্লেক্সিবল ডিউটিটা, যে রুটিন ফ্লেক্সিবল ডিউটির, সেটা কিন্তু মেনটেন কম করা হয়। তো তোমাকে যখন তখন ডিউটি পড়তে পারে। তো রাতের ডিউটি বা অতিরিক্ত কাজ নিয়ে আপনার মতামত কি? আপনি ডিরেক্ট এরকম বলতে পারেন যে এটি পুলিশের চাকরির অংশ। এই যে রাতে ডিউটি করা, অতিরিক্ত কাজ, এটা এই পুলিশের চাকরির অংশ, এবং এটা আমি আগে থেকেই জানতাম, আমি এর জন্য মানসিকভাবে প্রস্তুত। এই ধরনের কথা আপনি অ্যাড করতে পারেন। ঠিক আছে? আমি যেমন এখানে বলেছি, এটি পুলিশের চাকরির অংশ, দায়িত্বের প্রয়োজনে আমি যে কোনো সময় ডিউটি করতে প্রস্তুত। সুন্দর একটা সঠিক আনসার। নেক্সট প্রশ্ন হচ্ছে, কেন আমরা আপনাকে এই পদে নির্বাচন করব? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এটা শুধুমাত্র পুলিশের জন্য নয়, লাখ টাকার প্রশ্ন আমরা এটা বলতে পারি। এটা যে কোনো ইন্টারভিউয়ের জন্য কিন্তু এই প্রশ্নটা একদম কমন একটা প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সবাইকে ধরা হয় যে কেন আমরা আপনাকে, যে পদের জন্য আপনি ইন্টারভিউ দিতে যাচ্ছেন, কেন আমরা আপনাকে এই পদের জন্য নির্বাচন করব? তো আমি পুলিশের প্রেক্ষাপটে, আজকে যেহেতু পুলিশের ক্লাস হচ্ছে, পুলিশের প্রেক্ষাপটে বলছি। কারণ আমি দায়িত্ববান, পুলিশের চাকরির জন্য দায়িত্ববান হওয়াটা খুবই ইম্পর্টেন্ট। আমি শৃঙ্খলাপরায়ণ, অবশ্যই একজন আইনের সঙ্গে রিলেটেড যারা, তাদের অবশ্যই শৃঙ্খলাপরায়ণ হতে হবে, এবং শিখতে প্রস্তুত, এবং আমি কোনো কিছু শিখতে আগ্রহী। আমি বাহিনীর সম্মান রক্ষা করে নিষ্ঠার সঙ্গে কাজ করব। ঠিক আছে? তো এই জন্য আমার এই কোয়ালিটিগুলো আমার মধ্যে থাকার জন্য আপনারা আমাকে নির্বাচন করতে পারেন। ক্লিয়ার? এইভাবে বললে কিন্তু তোমার আনসারটা ঠিকঠাক হবে বা যথার্থ হবে। নেক্সট প্রশ্নে আমরা যাব। নেক্সট হচ্ছে, ইন্টারভিউ বোর্ডের জন্য আপনার শেষ বক্তব্য কী? একদম অ্যাবসার্ড একটা কোয়েশ্চেন এইভাবে ধরতেই পারে। তোমাকে এমন প্রশ্ন ধরতে পারে যে, আমরা যদি আজকে তোমাকে মানে সিলেক্ট না করি, তাহলে তুমি কি করবে? ঠিক আছে? এই ধরনের প্রশ্নও কিন্তু ধরতে পারে। তো যারা থাকবে, দেখো, যারা ইন্টারভিউ নেবে তারা কিন্তু অনেক ইন্টেলিজেন্ট তোমার থেকে, তো তাদের কিন্তু আনসার তোমাকে সেইভাবে দিতে হবে। ঠিক আছে? তোমাকে এরকম প্রশ্ন করতেই পারে যে, তোমাদের বলো তোমার অ্যাডমিটের শেষ 4টি সংখ্যা কত? একদম মানে তোমার মানে প্রেজেন্ট অফ মাইন্ড তুমি কেমনভাবে একদম রিয়াক্ট করো সেটা। ঠিক আছে? সেটাগুলো অনেক সময় চেক করে। এরকম প্রশ্ন ধরে ইন্টারভিউতে যে, আপনি কোন রাস্তা দিয়ে এসছেন, কীভাবে এসছেন, কোন গাড়িতে করে এসছেন, এই ধরনের প্রশ্নও কিন্তু ধরে থাকে। ওকে, এগুলো একটু সতর্ক করে দিলাম আর কি। আচ্ছা, এইসব নিয়ে আমরা আরও আলোচনা করব বিষয়গুলো। ঠিক আছে? তো এখানে কি বলছে, ইন্টারভিউ বোর্ডের জন্য আপনার শেষ বক্তব্য কী? তো এখানে আপনি এরকম বলতে পারেন যে, আমি প্রস্তুতি দিচ্ছি যে, এই প্রতিশ্রুতি দিচ্ছি যে, আইন ও জনগণের প্রতি পূর্ণ দায়িত্ব নিয়ে, মনে করো তোমার ইন্টারভিউ সব কমপ্লিট হয়ে গেছে, এবং এটা একটা লাস্ট প্রশ্ন, তোমাকে যা জিজ্ঞেস করেছে সব কিছু বলেছে, এবার লাস্টে একটা প্রশ্ন যে, ইন্টারভিউ বোর্ডের প্রতি আপনার শেষ বক্তব্য কী? তো তুমি এরকম বলবে, আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে, আইন ও জনগণের প্রতি
পূর্ণ দায়িত্ব নিয়ে সততা ও নিষ্ঠার সঙ্গে আমি আমার কর্তব্য পালন করব। ঠিক আছে, আইন ও জনগণের প্রতি পূর্ণ দায়িত্ব নিয়ে সততা ও নিষ্ঠার সঙ্গে আমি আমার দায়িত্ব পালন করব। একদম একদম পারফেক্ট একটা আনসার তোমার ইন্টারভিউ বোর্ড মেম্বারদের স্যাটিসফাই করার জন্য। নেক্সট প্রশ্ন হচ্ছে, আপনি দুর্নীতি সম্পর্কে কী মনে করেন? দুর্নীতি সমাজ ও প্রশাসনের জন্য অত্যন্ত ক্ষতিকর। একজন পুলিশ কর্মী হিসাবে দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়া এবং সততার সঙ্গে দায়িত্ব পালন করাই আমার কর্তব্য বলে মনে করি। এইভাবে আনসার করতে হবে। নেক্সট হচ্ছে, আমি যদি নেক্সট প্রশ্নের কথা বলি, নেক্সট হচ্ছে, সাধারণ মানুষ পুলিশের কাছে এলে কিভাবে আচরণ করবে? এই প্রশ্নগুলো করার মানে কি? কারণ আমরা কিন্তু সচরাচর দেখেছি আমাদের এই যে পুলিশ নিয়ে মানুষের মধ্যে কিন্তু এক একজনের মধ্যে এক এক রকম কিন্তু ভাবনা আছে। ঠিক আছে, সেই ভাবনাগুলোকে দূর করার জন্য আপনি যখন পুলিশ হচ্ছেন, তো আপনার মধ্যে যদি এই ধরনের সচেতনতা না থাকে, তাহলে সেই জনগণ যে পুলিশ সম্পর্কে যে ভাবনাটা ভাবে সেটা আরও আস্তে আস্তে খারাপ হবে। আর পুলিশ ব্যবস্থা খারাপ হলে মানে দেশের বা রাজ্যের আইন শাসন ব্যবস্থা ভেঙে পড়ার একটা প্রবণতা দেখা যায়। তো তারা সেটা কখনোই চায় না। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন কিন্তু সেজন্য আপনাদেরকে বা তোমাদেরকে আমি তুমিই বলছি, তোমাদেরকে কিন্তু জিজ্ঞাসা করবে। ঠিক আছে, তো এখানে বলছি সাধারণ মানুষ পুলিশের কাছে এলে কীভাবে আচরণ করবে। তো আমি সম্মান ও ধৈর্যের সঙ্গে তাদের কথা শুনবো। প্রথমত আমি তাদেরকে কথাটা শুনবো ভালোভাবে এবং শুনবো উইথ মানে রেসপেক্ট অ্যান্ড পেশেন্স। ঠিক আছে, সম্মান ধৈর্যের সঙ্গে তাদের কথাটা শুনবো, তাদের সমস্যাগুলোকে বুঝবো, তাদের সমস্যাগুলোকে গুরুত্ব দিয়ে আইন অনুযায়ী যতটা সাহায্য করার আমি চেষ্টা করব। ঠিক আছে, যে সমস্যা নিয়ে আসবে সেই আইন অনুযায়ী তার কী সমাধান আছে সেই রকম সমাধান করার জন্য আমি যথেষ্ট আমার চেষ্টা করব। নেক্সট হচ্ছে, নারী ও শিশু সংক্রান্ত অপরাধে পুলিশের ভূমিকা কী হওয়া উচিত? একটা বড় সমস্যা এই যে নারী এবং শিশুদের বিষয়টা একটু বড় একটা সমস্যা সমাজে। ঠিক আছে, এই ধরনের অপরাধে দ্রুত সংবেদনশীল ও কঠোর ব্যবস্থা নেওয়া অত্যন্ত জরুরি। ভুক্তভোগীদের সম্মান ও নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। এখানে তুমি আরও কিছু অ্যাড করতে পারো, মানে শিশু পাচারের যে বিষয়গুলো। ঠিক আছে, তারপর নারীদের যে ঠিক আছে, ওগুলো অ্যাড না করলেও হবে, তুমি এটুকু বললেও আনসারটা ঠিকই করা যাবে। হ্যাঁ, নেক্সট প্রশ্নে আমরা যাব। নেক্সট প্রশ্ন হচ্ছে 17 নম্বর, কঠিন পরিস্থিতিতে সহকর্মীদের সঙ্গে মতভেদ হলে কি করবেন? একটা কঠিন পরিস্থিতির সামনে এক একজন এক এক রকম করছে, আপনার সঙ্গে মত মিলছে না আপনার সহকর্মীদের, তখন কি করবেন? আমি শান্তভাবে আলোচনার মাধ্যমে সমাধান খুঁজব। এইভাবেই তোমাকে আনসার করতে হবে। বাহিনীর স্বার্থকে ব্যক্তিগত মতের ঊর্ধ্বে রাখব এবং আমি যদি দেখি যে আমার মতটা তাদের সঙ্গে মিলছে না, কিন্তু তাদের সিদ্ধান্তে আমার যে পুলিশ বাহিনী তার সম্মানটা বাঁচবে বা তার স্বার্থটা উচিত থাকবে, তাহলে সেক্ষেত্রে আমি দরকার হলে আমার যে মত তার পরিবর্তনও আমি ঘটাতে পারবো বাহিনীর স্বার্থকে ব্যক্তিগত মতের ঊর্ধ্বে রাখবো। ঠিক আছে, মানে দরকার হয় বাহিনীর স্বার্থের জন্য আমি আমার নিজের মতেরও কিন্তু পরিবর্তন করতে রাজি, কিন্তু বাহিনীর যেন কোনো রকম বদনাম না হয় বা ক্ষতি না হয় সেই জিনিসটা আমি মাথায় রাখবো। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন হচ্ছে কোশ্চেন নাম্বার 18, আইন না জেনেও কেউ অপরাধ করলে আপনার দৃষ্টিভঙ্গি কী হবে? একজন আইন না জেনেও যদি অপরাধ করে ফেলে আপনার দৃষ্টিভঙ্গি কী হবে? আইন না জানা অপরাধের অজুহাত নয়। ওকে, দেখো এই ধরনের প্রশ্নগুলোর আনসার কিন্তু তোমাদের এক একজনের কাছে এক এক রকম মনে হবে। আমি আমার মতো করে সাজিয়েছি, যতটা আমার মনে হয়েছে ভালো আনসার দেওয়া যায় স্মার্টলি। তো এগুলো কিন্তু তোমরা হালকা একটু এদিক ওদিক কিন্তু মডিফাইও করতে পারো, চেঞ্জ করতেই পারো, কোনো অসুবিধা নেই। ক্লিয়ার? তো এখানে যেমন আমি বলেছি, আইন না জানা অপরাধের অজুহাত নয়, তবে পরিস্থিতি বিবেচনা করে আইন অনুযায়ী মানবিক সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। দেখো এই মানবিক কথাটা অ্যাড করে কত সুন্দর এটা লাগছে। ঠিক আছে, আমি যদি বলতাম তবে পরিস্থিতি বিবেচনা করে আইন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া যেতে পারে, এটা তো সবাই বলবে, কিন্তু তুমি যখন তুমি বলবে মানবিক সিদ্ধান্ত, শুনতে এটা আরও ভালো লাগে। ঠিক আছে, তবে পরিস্থিতি বিবেচনা করে আইন অনুযায়ী মানবিক সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। নেক্সট হচ্ছে, সোশ্যাল মিডিয়ার অপব্যবহার সম্পর্কে আপনার মতামত কি? সোশ্যাল মিডিয়া রিলেটেড প্রশ্ন ধরতেই পারে, কারণ সোশ্যাল মিডিয়া থেকে প্রচুর অপরাধ ছড়ায় এখন। ঠিক আছে, তো সোশ্যাল মিডিয়ার অপব্যবহার সমাজে বিভ্রান্তি ও অপরাধ বাড়াতে পারে, তাই আইন অনুযায়ী এর নিয়ন্ত্রণ অত্যন্ত জরুরি। ব্যাস এটুকু বললেই কিন্তু ঠিকঠাক আছে।
তো সোশ্যাল মিডিয়ার যে মাধ্যমে আমরা জানি বিভ্রান্তি বা অপরাধ ছড়ায়, মিথ্যে খবর ছড়ায়, কাউকে প্রতারণা করা হয়। তো তাই সেই জন্য কী হচ্ছে, এটা আমি স্বীকার করে নিলাম। এখানে প্রথমে বললাম যে বিভ্রান্তি বা অপরাধ বাড়াতে পারে, তারপরে বললাম যে আইন অনুযায়ী এর নিয়ন্ত্রণ অত্যন্ত জরুরি। এবার তোমাকে জিজ্ঞাসা করতে পারে যে কি কি করা প্রয়োজন, হ্যাঁ, তখন তুমি বলবে, তোমার মতো করে সাজিয়ে বলবে। ক্লিয়ার? নেক্সট। নেক্সট হচ্ছে পুলিশ ও মিডিয়ার সম্পর্ক কেমন হওয়া উচিত। এটাও বর্তমান বাস্তব চিত্র যদি তোমরা দেখো, প্রায়ই একটা কোনো রকম প্রোটেস্ট হলেই কিন্তু আমরা এই জিনিসগুলো দেখতে পাই, ঠিক আছে। তো পুলিশ ও মিডিয়ার মধ্যে সম্পর্ক কেমন হওয়া উচিত? স্বচ্ছ, দায়িত্বশীল সম্পর্ক হওয়া উচিত, যাতে সত্য তথ্য জনগণের কাছে পৌঁছায় কিন্তু তদন্তের ক্ষতি না হয়। তো পুলিশ ও মিডিয়ার মধ্যে দায়িত্বটা এমনই হওয়া উচিত, স্বচ্ছ এবং দায়িত্বশীল সম্পর্ক, যাতে কোনো রকমের তথ্য জনগণের কাছে, যাতে সত্য তথ্য মানে সঠিক তথ্যগুলো জনগণের কাছে পৌঁছায় এবং যার ফলে যেন তদন্ত করতে কোনো রকম ক্ষতি না হয়। তাই পুলিশ ও মিডিয়ার মধ্যে সম্পর্কটা হওয়া উচিত কেমন? স্বচ্ছ ও দায়িত্বশীল। ওকে, নেক্সট প্রশ্ন আমরা আজকে আলোচনা করব 21, ভিড় নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকা কি? সব কিন্তু তোমাকে পুলিশের পরীক্ষাতে ধরে থাকে এই ধরনের প্রশ্ন। ওকে, তো ভিড় নিয়ন্ত্রণে কেমন মানে পুলিশের ভূমিকা কি? ভিড় নিয়ন্ত্রণে ধৈর্য রাখতে হবে তোমাকে, কৌশল ও আইনি পদক্ষেপ জরুরি, ঠিক আছে। কৌশল ও আইনি পদক্ষেপ জরুরি। অপ্রয়োজনীয় বল প্রয়োগ এড়িয়ে পরিস্থিতি সামলানো উচিত। কোনো রকমভাবে বল প্রয়োগটাকে মানে অপ্রয়োজনীয় যেন না হয়, অপ্রয়োজনীয় বল প্রয়োগ যেন না হয়। মানে তুমি মনে করো দুজনকে সরাতে গিয়ে তুমি মানে 10-15 জন পুলিশ গিয়ে তাদেরকে মারধর করলে, এমনটা যেন না হয়, ঠিক আছে। অপ্রয়োজনীয় বল প্রয়োগ এড়িয়ে পরিস্থিতি সামলানো উচিত। তো এইভাবে তুমি ভিড়টাকে নিয়ন্ত্রণ করতে পারো। নেক্সট, এবং আজকেই সম্ভবত এটাই লাস্ট কোশ্চেন আজকে আমাদের ভিডিওর। তো এখানে বলছে, আপনি কি কঠিন আদেশ মানতে প্রস্তুত? যদি প্রস্তুত হন তাহলে কেন, উপায়? আপনি কি কঠিন আদেশ মানতে প্রস্তুত? কেন? হ্যাঁ, আমি কঠিন আদেশ মানতে প্রস্তুত, কারণ পুলিশ বাহিনীতে শৃঙ্খলা ও নির্দেশ মানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি পুলিশ হলাম, আমি যদি আমার উপরের যে অফিসার আছে তাদের যদি আদেশ না মানি, বা যদি তাদের সেই আমাকে শেখানো শৃঙ্খলা যদি না মানি, তাহলে একটা খারাপ নেগেটিভ পয়েন্ট, ঠিক আছে। তাই এখানে বলবে যে হ্যাঁ, আমি কঠিন আদেশ মানতে প্রস্তুত, কারণ পুলিশ বাহিনীতে শৃঙ্খলা ও নির্দেশ মানা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে পড়ে, ঠিক আছে। তবে যে কোনো আদেশ আইন ও নীতির মধ্যে থাকলেই তা পালন করা উচিত। এটাও তোমাকে বলতে হবে যে হ্যাঁ, আইন তো মানাই যায়, কিন্তু সেই আইন যেন আইন ও নীতির মধ্যে থাকে, ঠিক আছে। মানে তোমাকে বেআইনি কোনো কাজ করতে বললো তোমার অফিসার, তুমি সেটা করে দিলে, তেমনটা নয়। তাই এখানে কিন্তু এরকমভাবে বলতে হবে যে তবে যে কোনো আদেশ ও আইন নীতির মধ্যে থাকলেই তা পালন করা উচিত বলে আমি মনে করি। এটুকু বললে তোমার আনসার একদম ঠিকঠাক হবে, ঠিক আছে। তো এই ছিল মোটামুটি আজকে। এরকম প্রচুর প্রশ্ন হয়, আমি তোমাদের পরপর দেবো, তোমরা যদি ইন্টারেস্টেড থাকো, ঠিক আছে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং তোমরা কিন্তু অবশ্যই লাইক করে যাবে যারা ভিডিওটি দেখছো। শেষ পর্যন্ত যারা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অবশ্যই লাইক করে যাবে। গ্রুপ সিডি এর কিন্তু ক্লাস হচ্ছে, তোমরা কিন্তু সেগুলো দেখবে তোমাদের প্রিপারেশনটাকে আরও মজবুত করার জন্য। একবার দেখবে, আমি কথা দিচ্ছি, তোমরা কিন্তু পরের দিন দেখতে আবার চলে আসবে, তোমরা ভালোভাবে তোমাদের সিলেবাস অনুযায়ী প্রিপারেশান নিতে পারবে। ক্লিয়ার? চলো, এখানে শেষ করছি আজকের সেশন, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আচ্ছা, এটা এর পার্ট নয়, এটা আলাদা পার্ট, ঠিক আছে। তো যাই হোক, ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। এখানেই শেষ করলাম আমরা আজকের সেশন।